বহু প্রতীক্ষিত বিজেপির মন্ত্রিসভা আজকে কার্যত দপ্তর বন্টন হয়েছে। মানুষও আগ্রহ ছিলেন কারা কোন দপ্তর পেতে চলেছে, কে কাকে কোন দপ্তর দেয়া হবে। কারণ কেন, আপনারা প্রত্যেকেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় যেভাবে দুর্নীতি দেখেছে মানুষ, এইবারে একটা স্বচ্ছ মন্ত্রিসভা সবাই চাইছিলেন। আগেই আপনারা জানেন মন্ত্রিসভার সবাই কি শপথ নিয়েছিলেন, কিন্তু দপ্তর বন্টন হয়নি। সবাই অধীর আগ্রহে ছিল, মানুষও অধীর আগ্রহে ছিল কাকে কোন দপ্তর দেবে, কিভাবে চালাবে তারা, তাদের কি দক্ষতা আছে, কারা কোন দপ্তর পেলেন, কেন পেলেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় স্যার, দপ্তর পাওয়া ঠিক আছে, কিন্তু এই দপ্তর যে মন্ত্রীকে দেয়া হলো তার রাজনৈতিক বার্তাটা কি দিল, কি দিতে চাইলো এই বিজেপি সরকার? দেখো, তিনটে বার্তা আছে। একটা বার্তা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চূড়ান্ত ব্যর্থতার ফলে এ রাজ্য যে কয়েক দশক পিছিয়ে গেছে, সেইখান থেকে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ উন্নয়ন দ্রুততার সাথে করবার জন্য চেষ্টা করা হয়েছে মন্ত্রীদের দপ্তরগুলোকে মন্ত্রীদের অভিজ্ঞতার নিরিখে মানে ব্যক্তিদের অভিজ্ঞতার নিরিখে দপ্তরগুলো বন্টন করা। দ্বিতীয় যেটা, সেটা বিজেপির কাছে পশ্চিমবাংলাটা কেবলমাত্র একটা রাজনৈতিক জয় ছিল না। পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপির এই জয়টা ছিল সিভিলাইজেশনাল চেঞ্জ। ফলে বিজেপি পরিষ্কার করে যে তৃণমূলকে কেবল হারাতে চেয়েছে তা নয়, পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে বামপন্থী এবং উদারবাদী যে ট্র্যাডিশন, সেটাকে ভাঙতে চাইছে। মন্ত্রিসভা গঠনের মধ্যে সেই ছাপটাই বিজেপি রেখেছে। অর্থাৎ এই রাজ্যে স্বাধীনতার পর প্রথমে উদারবাদী কংগ্রেসের ভাবনা, তারপরে নকশাল থেকে শুরু করে সমস্ত ধরনের বামপন্থীদের ভাবনা দ্বারা এই রাজ্য পরিচালিত হয়েছে। ফলে উদার এবং বামপন্থী দর্শনের বাইরে গিয়ে হিন্দুত্ব জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠা করা বিজেপির কাছে অন্যতম লক্ষ্য। একদিকে উন্নয়ন, আরেকদিকে হলো জাতীয়তাবাদী, হিন্দু জাতীয়তাবাদী ভাবনার দ্বারা মানুষকে পরিচালিত করা এবং সাংস্কৃতিক পরিবর্তন আনা। সেই লক্ষ্যে কিন্তু মন্ত্রিসভা তৈরি করা হয়েছে। আর সেই কারণেই কিন্তু মন্ত্রিসভা গঠন করতে এত সময় লেগেছে। এবং এই মন্ত্রিসভার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স যেমন রয়েছে, অর্থাৎ তৃণমূল থেকে আসা যারা এসেছেন তাদেরকে যেমন রাখা হয়েছে, তেমনি পুরনো আরএসএস করতেন বা বিজেপি করতেন তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই জেলায় পুরোপুরি তৃণমূল থেকে আসা এমএলএদের হাতে ছাড়া হয়নি, মানে তৃণমূল থেকে বিজেপিতে জয়ী হওয়া সবাইকে ছাড়া হয়নি। তার সাথে সাথে কিন্তু একজন করে অন্তত আরএসএস এর নেতাদেরকে রাখা হয়েছে, মানে এমএলএদেরকেও রাখা হয়েছে আরএসএস থেকে নির্বাচিত। ফলে সব মিলে তুমি যদি দেখো, একটা পরিষ্কার চেক অ্যান্ড ব্যালেন্স আছে। উদ্দেশ্য একটাই, রাজ্যে ডেভেলপমেন্টের পাশাপাশি রাজ্যে যে সাংস্কৃতিক পরিবর্তন, উদার বামপন্থী ভাবনার পরিবর্তে হিন্দু জাতীয়তাবাদী ভাবনা প্রতিষ্ঠা করার যে উদ্যোগ, এই মন্ত্রিসভার গঠন এবং দপ্তর বন্টনের মধ্য দিয়ে স্পষ্ট ছাপ আছে। স্যার, আর একটা বিষয়, মানুষের প্রত্যাশা কি পূরণ হয়েছে? দেখো, মানুষ, মানে আমি তো মনে করি, আমি আমার জন্মের পর থেকে, মানে আমি জবে থেকে মানে মানে এই রাজনীতি চর্চা করছি, বিশেষ করে 22 বছর আগে। হ্যাঁ, না আমি শুরু করেছি 25 বছর আগে, কিন্তু আমি ছাত্র জীবনেও তো রাজনীতি চর্চা করেছি। মানে রাজনীতি করিনি প্রত্যক্ষ, কিন্তু চর্চা তো করেছি। ফলে এবং লেখালেখি করতাম। ফলে আমি কিন্তু বলবো যে অবহেলিত পশ্চিমবঙ্গ, বঞ্চিত পশ্চিমবঙ্গ এবার কিন্তু মন্ত্রিসভায় শুধু গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে তা নয়, উত্তরবঙ্গকে ঢেলে বিজেপি কিন্তু দিয়েছেন। একাধিক মন্ত্রী গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব তারা পেয়েছেন। শঙ্কর ঘোষ যেমন বন দপ্তরের দায়িত্বের সাথে সাথে উত্তরবঙ্গেই প্রথম সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব পেলেন, অর্থাৎ বিধানসভার ফ্লোর ম্যানেজমেন্টের দায়িত্ব শঙ্কর ঘোষ, পরিষদীয় দপ্তরের দায়িত্ব শঙ্কর ঘোষ পেলেন। পর্যটন দপ্তর একই সাথে তিনি পেয়েছেন। মনোজ ওরাও মতন ব্যক্তি গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন। মালতী রাভা নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব তিনি পেয়েছেন। দীপক বর্মন এই উত্তরবঙ্গের সবচেয়ে হেভিয়েট নেতাদের মধ্যে অন্যতম, বিজেপির পুরনো বিজেপি পন্থী, তিনি কিন্তু শিক্ষা দপ্তরের, অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছেন। মানে এখানে তোমাকে পরিষ্কার করে বলবো পরবর্তী পর্যায়ে
যে কেন তিনি এই দপ্তরের দায়িত্ব। আর একটা বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ দপ্তর উত্তরবঙ্গ। বিদ্যুৎ দপ্তর নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একটা গ্রুপকে রেখে দিয়েছে, এই গোয়েঙ্কাদেরকে, বারবার করে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন। সেই বিদ্যুৎ দপ্তরও রইলো, ভূমি সংস্কার দপ্তর রইলো, স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর রইলো। শুভেন্দু অধিকারীর হাতে একাধিক দপ্তর এখনো বন্টন হওয়া না, যে দপ্তরগুলো বন্টন হয়নি সেই দপ্তরগুলো শুভেন্দু অধিকারীর হাতে রইলো, মুখ্যমন্ত্রীর হাতে রইলো। তাহলে শুভেন্দু অধিকারী থেকে আমরা শুরু করবো। না, আমি তোমাকে বলছি যে আলোচনাটা রাখছিলাম যে এই মন্ত্রিসভায় সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে উত্তরবঙ্গ, বঞ্চিত উত্তরবঙ্গকে পাওয়া, এবং নিশীথ প্রামাণিককেও দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বে। ফলে এবং তার সাথে সাথে বিশাল লামাকেও সংখ্যালঘু দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। একের পর এক মানে বিধায়ককে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর যেভাবে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের মানুষ হিসাবে আমি আজকে ভীষণ আনন্দিত, আমি গৌরবান্বিত এবং খুশি যে উত্তরবঙ্গকে কেবলমাত্র আদিবাসী উন্নয়ন দপ্তর দেওয়া হতো, যে উত্তরবঙ্গকে অনগ্রসর দপ্তরের দায়িত্ব দেওয়া হতো, যে উত্তরবঙ্গকে পার্বত্য পরিষদের দায়িত্ব দেওয়া হতো, নিদান পক্ষে ওই গৌতম দেবকে পর্যটন দপ্তরের দায়িত্ব দিয়েছিল বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, সেখানে আমি মনে করি শিক্ষা দপ্তরের দায়িত্ব সমেত একাধিক দপ্তর যেভাবে দীপক বর্মন একাধিক মানে ব্যক্তিকে দেওয়া হয়েছে, এবং পরিষদীয় দপ্তরের দায়িত্ব সমেত পর্যটন দপ্তর দায়িত্ব যেভাবে শঙ্করকে দেওয়া হয়েছে, সব মিলে উত্তরবঙ্গের মানুষ হিসাবে আমরা খুশি। একইভাবে আমি তোমাকে বলবো যে প্রান্তিক জেলাগুলো, সেই প্রত্যেকটা প্রান্তিক জেলাতে কিন্তু তুমি যদি লক্ষ্য করো একের পর এক শুধু মানে তোমার গিয়ে অগ্নিমিত্রা পাল নয়, ওই একই জেলাতে আরো ব্যক্তিদেরকে কিন্তু কাউকে তোমার গিয়ে পূর্ত দপ্তর দেওয়া হয়েছে, তো কাউকে তোমার গিয়ে কারিগরি শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, তো কাউকে তোমার জনস্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট বিষয় যে প্রান্তিক জেলাগুলো পূর্ত দপ্তরের মতন জেলা পূর্ব বর্ধমান থেকে পেয়েছে অরূপ বাবু। ফলে সব মিলে আমি বলবো যে মানে প্রান্তিক জেলা, যে সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি অভিযোগ আমরা করতাম যে মন্ত্রিসভাটাই কলকাতা কেন্দ্রিক, মন্ত্রিসভাটাই দক্ষিণ কলকাতা কেন্দ্রিক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কলকাতা, হাওড়া, হুগলি আর 24 পরগনার বাইরে কার্যত তেমন কোনো গুরুত্বপূর্ণ দপ্তরই কাউকে দেওয়া হয় না। কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মন্ত্রিসভা তৈরি হলো তাতে উত্তরবঙ্গ সমাজ, জঙ্গলমহল, প্রান্তিক জেলাগুলো, সবগুলো জেলার প্রতিনিধিত্ব যেমন মন্ত্রিসভায় ঘটেছে এবং গুরুত্বপূর্ণ তারা দায়িত্ব পেয়েছেন। আর একটা বিষয়, এবার আমরা এক একটা কেন কোন দপ্তর দেয়া হলো, যাদেরকে চয়েস করা হয়েছে তাদেরকে ওই দপ্তরে কেন দেয়া হলো, কি কারণে দেয়া হলো, আমি শুভেন্দু অধিকারী থেকে শুরু করব স্যার। শুভেন্দু অধিকারীকে ভূমি সংস্কার দপ্তর দেওয়া হয়েছে, বিদ্যুৎ দপ্তর দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র দপ্তর দেওয়া হয়েছে, এমনকি পুনর্বাসন এবং যারা আমাদের এখানে উদ্বাস্তু আছে তাদের দপ্তরেও শুভেন্দু অধিকারী রয়েছেন। কিভাবে? দেখো, আমাদের প্রথা অনুসারে স্বরাষ্ট্র দপ্তরটা মুখ্যমন্ত্রীর হাতেই থাকে, আইন শৃঙ্খলাটা। এর পাশাপাশি ভূমি সংস্কার বা ভূমি দপ্তর যেটা রাজস্ব দপ্তর, সেটাও মুখ্যমন্ত্রী রেখেছেন, কারণ জমি অধিগ্রহণ, জমি হস্তান্তর, শিল্পের জন্য জমি গুরুত্বপূর্ণ, সেই কারণে তিনি রেখেছেন। এবং একই সাথে তোমাকে আমি বলবো যে যে দপ্তরগুলো উনি রেখেছেন আগামী দিনে সেখান থেকে বন্টন হতে পারে, কিন্তু বিদ্যুতের মতন দপ্তর রেখে দেওয়া কিন্তু তাৎপর্যপূর্ণ আমি মনে করি। যে একটা পরিকাঠামোর ক্ষেত্রে এবং শিল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, দেখো শেষ কথা হয়, যদিও তাপস রায় শিল্প দপ্তরের দায়িত্ব নিয়েছেন, কিন্তু মানে যে কোনো বিনিয়োগকারী এসে মুখ্যমন্ত্রীর সাথেই দেখা করতে চান, মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু মন্ত্রী মানে মূলত শিল্প বিকাশ ঘটে, বিনিয়োগ ঘটে বা শিল্প ঘটে, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেই হয়। যেমন আমি তোমায় বলছি, বাম আমলে জ্যোতি বসু, তারপরে তোমার গিয়ে শিল্পমন্ত্রী ছিলেন, কিন্তু জ্যোতি বসু নেতৃত্ব দিয়েছেন শিল্পের বিকাশের। আবার বুদ্ধদেব ভট্টাচার্য, তুমি জানো, সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রামে যে শিল্পায়নের প্রশ্ন এসেছিল বা জেলাতে জেলা শিল্প তালুক তৈরি হয়েছিল, সেটা বুদ্ধবাবুর নেতৃত্বেই হয়েছিল, যদিও শিল্পমন্ত্রী তখন ছিলেন নিরুপম সেন, কিন্তু বুদ্ধবাবুর নেতৃত্বে। এখানেও কিন্তু তাই আমি বলবো যে শিল্প আলটিমেটলি যদিও তাপস রায়ের হাতে আছে, কিন্তু এটার নেতৃত্ব শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন, তার মুখ দেখেই শিল্পপতিরা এ রাজ্যে আসবে, তার উদ্যোগের উপর বা তার নেতৃত্বের উপর ভিত্তি করে রাজ্যের শিল্পায়নের নতুন জোয়ার আসবে কি আসবে না সেটা তো আমরা কিছু সময়ের মধ্যে দেখতে পারবো।
কিন্তু যে দপ্তরগুলো মুখ্যমন্ত্রী রেখে দিয়েছেন সেই দপ্তরগুলো চিরাচরিতভাবে মুখ্যমন্ত্রীর হাতেই সাধারণত থাকে, যেমন স্বরাষ্ট্র দপ্তর। তথ্য সংস্কৃতিটা তথ্য সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু মানে পূর্ণিমা রাতে মনে হয় দায়িত্ব আছে প্রতিমন্ত্রী উনি। প্রতিমন্ত্রী। আমার ধারণা যে শুভেন্দু অধিকারী প্রতিমন্ত্রী মানে পূর্ণিমার হাতেই ছাড়বে হয়তো, কারণ পূর্ণিমার সাথে বিজেপি সাংস্কৃতিক সেলের সম্পর্ক আছে। ফলে পূর্ণিমাই হয়তো শেষ পর্যন্ত এই দায়িত্বটা হয়তো ভোগ করবেন বা পাবেন বা দায়িত্বপ্রাপ্ত হবেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা যে নতুন মন্ত্রী, তো আমরা অগ্নিমিত্রা পালের জেনেছি, অগ্নিমিত্রা পালের কাছ থেকে শিশু ও নারী ও শিশু কল্যাণটা নিয়ে মালতী রাভা রায় তাকে দেয়া হলো, ও শুধুমাত্র এখন পৌর উন্নয়ন বিষয়কটা অগ্নিমিত্রা পালের কাছে রাখা হলো। সেটা আমরা যে বিষয়গুলো, নতুন অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত। এবার একটা কথা আমি বলছি, দেখো মানে স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী হবেন সত্যি বলতে কি খুব একটা যে আমি ভেবেছি তা নয়। কারণ তিনি হলেন ইতিহাসের মানে নিয়ে পড়াশোনা করা মানুষ, ইতিহাসের গবেষক বলতে পারো, তারপরে কলামিস্ট ছিলেন। ফলে আমার ধারণা যে আমি ভেবেছিলাম হয়তো শিল্প দপ্তরের দায়িত্ব উনি পাবেন বা শিক্ষা দপ্তরের দায়িত্ব পেতে পারেন, কিন্তু উনি যে অর্থ দপ্তরের দায়িত্ব পাবেন, কারণ ওনার কিন্তু মানে অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড বিরাট জানা আছে এরকম আমার অন্তত জানা নেই। মানে মানে অর্থনীতি বিশারদ তিনি, এ কথা বলা যায় না। তবে জেনারেল দেখো একজন জার্নালিস্ট ছিলেন, ফলে ওভারঅল অর্থনৈতিক পরিস্থিতি পজিশন সম্পর্কে তার নিশ্চয়ই জানা আছে। কিন্তু ইতিহাস তার প্রেক্ষিক ইতিহাস নিয়ে পড়াশোনা করা মানুষ, সেই ক্ষেত্রে মানে খুব স্পেশালিস্ট অর্থনীতিবিদ, যেটা বাম আমলে আমরা মানে অসীম দাশগুপ্তর মধ্যে দেখেছিলাম, একদম অর্থনীতিবিদ ছিলেন উনি, অর্থনীতির শিক্ষক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের। তারপরে তুমি আরো প্রথিতযশা অর্থনীতিবিদ ছিলেন, বামফ্রন্ট মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে চলে গেছিলেন অশোক মিত্র। উনি মানে শেষ মেরুদণ্ড সোজা করা অর্থনীতিবিদ ছিলেন এবং অর্থমন্ত্রী পশ্চিমবাংলায় ছিলেন। এই সাথে স্যারের সাথে আমি একটা কথা শুধু বলতে চাই স্যার, আর যারা যেটা নিয়ে পড়াশোনা করেছে তাকেই সেই দপ্তর দেওয়া হয়েছে, আমরা কিন্তু মন্ত্রিসভায় সেই জিনিস পাচ্ছি না। কারণ শঙ্কর ঘোষ তিনি পিএইচডি করেছেন, তাকে আমরা শিক্ষামন্ত্রী আশা করেছিলাম, সেই জায়গায় দেখা গেল তাকে কেনটা তুমি বোঝো, কেন শঙ্কর ঘোষকে পর্যটন দপ্তর বা পরিষদীয় দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে? খুব পরিষ্কার তোমার দর্শককে বলি, শঙ্করকে পর্যটন দপ্তর দেওয়ার পেছনে একটাই উদ্দেশ্য। আপনারা জানেন পশ্চিমবাংলার পর্যটনের 70% পর্যটকই উত্তরবঙ্গ কেন্দ্রিক, জলপাইগুড়ি ডুয়ার্সের এবং দার্জিলিং জেলা যেখান থেকে উনি নির্বাচিত হয়েছেন, পুরো দার্জিলিং জেলায় পর্যটক শিল্পের জন্য বিখ্যাত। ফলে আলটিমেটলি ওখানে পর্যটন মন্ত্রী যদি থাকেন, ট্যুরিজম মিনিস্টার থাকেন, তাহলে ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেখানে করা সম্ভব। ফলে শঙ্কর ইজ দ্য বেস্ট চয়েস আমার মতে, তাকে ট্যুরিজম দপ্তর দিয়ে খুব ভালো কাজ করেছে। আবার একই সাথে শঙ্কর অত্যন্ত বিনয়ী ছেলে, আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে শঙ্করের ব্যবহার অত্যন্ত ভালো, প্রত্যেকের সাথে হাই হ্যালো করতে পারে। ফলে ওই কারণে পরিষদীয় দপ্তরটা দিয়েছে। পরিষদীয় দপ্তরের কাজ কি বন্ধু? পরিষদ দপ্তর কাজ হলো মানে আমাদের যে বিধানসভা বসে, বিধানসভার কার্যক্রম, সেই কার্যক্রমে বিরোধীদেরকে সামিল করা, বিরোধীদের সঙ্গে নিয়ে মিটিং করা, ফ্লোরের ম্যানেজমেন্ট করা, সরকারের তরফ থেকে কোন বিল কবে আসবে তা সেই নিয়ে স্পিকারকে সাহায্য করা, এবং সরকারের তরফ থেকে বিভিন্ন সংখ্যা ঠিক মতন আছে কিনা সেগুলোকে ফ্লোরে দেখা, অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে নানা বিষয় আছে সেগুলোকে দেখা। সুতরাং এক অত্যন্ত মানে মধু মিশ্রিত কথা বলতে পারেন শঙ্কর ঘোষ। ফলে আমার এবং তার অভিজ্ঞতা গত 5 বছরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় হয়েছে, ডেপুটি লিডার হিসেবে ছিলেন তিনি শুভেন্দুর। ফলে শঙ্কর ঘোষ কিন্তু একটা উচ্চতায় উঠেছে, তিনি সংসদীয় ব্যবস্থাটা বুঝে গেছেন। ফলে বিধানসভার পরিষদীয় দপ্তর চালানো শঙ্করের পক্ষে অনেক সহজ বলে আমি মনে করি। গুরুত্বপূর্ণ দপ্তর স্বাস্থ্য দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল, সেটা শারদ দত্ত চালাবেন। তিনিও আমরা চিকিৎসক, কিন্তু ইন্দ্রনীল খান তিনিও চিকিৎসক, অনকোলজিস্ট, তাকে দেয়া হলো স্পোর্টস দপ্তর। মানে এই দুটো, এটাও কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কি বলেছি যে প্রথম লক্ষ্যটা হলো বিজেপির যেমন সুশাসন প্রতিষ্ঠা করা, আবার একই সাথে পশ্চিমবাংলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তন ঘটানো।
ইন্দ্রনীল খাঁকে যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। যুব কল্যাণ দপ্তরের অধীনে অসংখ্য সারা বছর প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামগুলোতে এবার কিন্তু আরএসএস এর ভাবধারা, বিজেপির ভাবধারা ঢুকবে। এতদিন পর্যন্ত দর্শক বন্ধু আপনারা যেভাবে যুব কল্যাণ দপ্তরের পরিচালনা দেখেছেন আর এবার যা দেখবেন একেবারে অনেকটা তফাৎ। এতদিন লেফট লিবারাল ভাবনা অনুসারে যেভাবে মানে পরিচালনা হতো ক্রিয়া দপ্তর, যুব কল্যাণ দপ্তর, এবার কিন্তু সেখানে মতাদর্শগত ভাবনার পরিবর্তন আসবে, চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনা হবে। ফলে ইন্দ্রনীল খাঁ যার সাথে বিজেপির গভীর সম্পর্ক, তাত্ত্বিক সম্পর্ক আছে এবং আরএসএস এর সম্পর্ক আছে, এই ইন্দ্রনীল খাঁ কিন্তু আমার ধারণা মানে বিজেপির যে সাংস্কৃতিক পরিবর্তন এ রাজ্যে আনতে চাইছে তার সাথে সামঞ্জস্য রেখে ভীষণ গুরুত্বপূর্ণ কর্মসূচি তিনি নিতে পারবেন। অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার যুব কল্যাণ দপ্তরের অনেক কাজ আছে। একেবারে তুমি জানো না, এটা পশ্চিমবাংলা অনেকে জানে না যে একেবারে পঞ্চায়েত স্তর থেকে খেলা, সাংস্কৃতিক প্রোগ্রাম, গান, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, এগুলো পঞ্চায়েত স্তর থেকে প্রতিযোগিতার মাধ্যমে ব্লকে আসে, ব্লক থেকে জেলায় আসে, জেলার থেকে রাজ্য স্তরে আসে। বছর বছর রাজ্য স্তরের যে প্রতিযোগিতাগুলো হয় তার বিচারক এই অভাগা হন। এই অভাগা বছরকে বছর মানে একদম এটা আমি বলবো যে বামেরাও আমাকে বঞ্চিত করেনি বিচারকের আসন থেকে। তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস দায়িত্বে ছিলেন যুব কল্যাণ দপ্তরের, তিনিও সমালোচনা করতাম বলে উনি কোনোদিনই বঞ্চিত করেননি আমাকে। আমি বিচারকের দায়িত্ব যুব কল্যাণ দপ্তরের যে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচিগুলো হয় রাজ্য স্তরের, তার বিচারকের দায়িত্ব বছরকে বছর পালন করেছি এবং আমি আশা করি নিষ্ঠার সাথেই পালন করেছি। বাম আমলের একটা সার্টিফিকেট আমার কাছেও আছে, আবৃত্তিতে প্রথম যুব কল্যাণ দপ্তরেরই আছে, অশোক স্তম্ভ দেয়া। তারপর তো বিশ্ব বাংলা হয়ে গেল। তুমি বুঝতে পারছো তো যুব কল্যাণ দপ্তরের যে কাজ, সেটা কৃষ্টি সংস্কৃতিগত এবং অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্য দিয়ে তাদের মধ্যে ভারতীয়ত্ববোধ জাগানো, জাতীয়তাবোধ জাগানো, সাংস্কৃতিক পরিবর্তন আনা, এই বিরাট মানে যে দায়িত্ব সেটা ইন্দ্রনীল খাঁকে দেওয়া হয়েছে। আমার মনে হয় অত্যন্ত সাফল্যের সাথে ওইটা স্বাস্থ্য দপ্তর, এবার স্বাস্থ্য দপ্তরে যাকে শারদ দত্তকে দেওয়া হয়েছে, আমার মনে হয় যে দেখো উনি তো মানে শিক্ষক মানে চিকিৎসক মহলে একটা পরিচিতি নাম, নিজেও চিকিৎসক, এবং আমার যেটা ভালো লাগছে মানে উনি টেলিভিশনে আমাদের সাথে বসতেন। আমি খুব কমই বসেছি কারণ উনি মানে 6টার শোতে এবিপিতে বসতেন বা সকালে আসতেন। তাতে আমি উনার সাথে যা ইন্টারাক্ট হয়েছে বা উনি যতটুকু আমার ওনার বক্তব্য শুনেছি, তাতে উনার কিন্তু একটা চারিদিকে জ্ঞান আহরণের একটা আছে, মানে আগ্রহ আছে। ফলে স্বাস্থ্য দপ্তরের মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে সমস্যাগুলোকে মানতেই চাইতেন না। স্বাস্থ্য দপ্তরের প্রথম কাজ হলো স্বাস্থ্যমন্ত্রীর যে সমস্যাগুলো কোথায় আছে সেগুলোকে লোকেট করো, সমস্যাগুলোকে আইডেন্টিফাই করো, সমস্যাগুলোকে নিরসন করবার জন্য উপায়গুলো খুঁজে বার করো, উপায়গুলোর মধ্যে বেস্ট উপায় যেটা আছে সেটাকে চয়েস করো, এবং তারপরে দেখতে হবে যে কেন্দ্রের যে প্রকল্পগুলো আছে ন্যাশনাল তোমার হেলথ মিশনের আন্ডারে এবং বিভিন্ন অন্যান্য প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো রাজ্যে ঠিকমতো কার্যকারী হচ্ছে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরটাকে যে জায়গায় রেখে গেছেন, যে ধরনের ভয়ঙ্কর একটা জায়গায় রেখে গেছেন, শারদ দত্ত বাবু কিন্তু অত্যন্ত সাফল্যের সাথে সেইটা কার্যকারী করতে পারবেন। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে যে যখন আপনি মন্ত্রী হয়ে গেছেন তখন কিন্তু টেলিভিশনের ভয়েসে কথা বললে চলবে না, একেবারে বিনয়ের সাথে যত বলবেন তত মানুষের অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে। অর্জুন সিং পরিবহন দপ্তর ভীষণ ভালো চয়েস, আমি তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। আমি শুভেন্দু অধিকারীকে তারিফ করি, কারণ আমি যতটুকু জানি শুভেন্দু অধিকারী প্রস্তাব এই মাননীয় মানে মুখ্যমন্ত্রীরই হয়তো প্রস্তাব যে তাকে অর্জুন সিংকে পরিবহন দপ্তর দেওয়া হোক এবং শ্রম দপ্তর। কেন শ্রম দপ্তরটা আগে বোঝো। অর্জুন সিং সেই ব্যক্তি যিনি বা তার বাবা, ইনারা বংশানুক্রমিক ভাবে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিল। অর্জুন সিং এর বাবাও ছিলেন, অর্জুন সিং নিজেও, আবার তার ছেলে পবন সিং। এরা মজদুরদের সাথে বসে বৈঠক করে, আলোচনা করে, সমস্যা মেটায়,
কারখানার গেট খোলে, এরা শ্রম দপ্তরের দায়িত্ব পাওয়ার ফলে অর্জুন সিং এর যে শ্রম দপ্তর মানে শ্রম সংক্রান্ত যে বিবাদ, সেই বিবাদগুলো কিন্তু আমি নিশ্চিত এখন অনেক সুচারুভাবে নিষ্পত্তি ঘটবে। এবং চটকল, তার অঞ্চলে একাধিক চটকল আছে, সেই চটকলে শ্রমিকদের অসন্তোষ মাঝে মাঝেই শোনা যায়, ক্লোজার হয়ে যায়, কারখানা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অর্জুন সিং একটা সময়, আমার মনে আছে অ্যালিবাই হিসাবে, মানে বিজেপিতে আসার পরে তখন তৃণমূলে চলে গেল, তোমার মনে থাকতে পারে যে পাটের দাম মানে পাটের সহায়ক মূল্য কেন্দ্র দিচ্ছে না কেন, সেই অভিযোগ তুলে তিনি বললেন কেন্দ্র মানে এই পাট কলের জন্য কিছুই কাজ করছে না, পাটের মানে দাম বাড়াচ্ছে না, সহায়ক মূল্য দিচ্ছে না, কেন্দ্রের সাহায্য পাচ্ছি না বলে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই অভিযোগ তুলে তিনি আবার তৃণমূলে চলে গেলেন, পরে বিজেপিতে আসলেন, ছিলেন তৃণমূলে কিছু সময়, কিন্তু আত্মা পড়েছিল বিজেপিতে, এবং শুভেন্দুর সাথে প্রতিনিয়ত যোগাযোগ ছিল যখন তৃণমূলেও ছিলেন। ফলে এই মানে অর্জুন সিং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট ভীষণ ভালো কাজ করবে শ্রম দপ্তরে ও ভীষণ ভালো কাজ করবে, কারণ ও পরিশ্রমী লোক। সমস্যা পরিবহনের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো, দেখো পরিবহনের ক্ষেত্রে এখন একটা তো মনিটরিং এর অভাব আছে। যদি উনি বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ট্রান্সপোর্ট কর্পোরেশন গুলো আছে সেগুলো যদি সত্যি দুর্নীতি দমন করতে পারে, আর অন্যদিকে এখানে ফিনান্স দরকার। তুমি ধরো রাস্তায় গেলে তুমি বাস পাও না, সরকারি বাস। এই যে মানে আমাদের সরকার অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছে যে মহিলাদের দিয়ে কোনো টাকা লাগবে না, বিনা পয়সায় মহিলারা যেতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কয়টা সরকারি বাস আমি রাস্তায় গেলে পাবো? তাহলে সরকারকে কিন্তু এই মন্ত্রীদেরকে যদি সত্যি সক্রিয় করতে হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে আরো ফিনান্স অর্থাৎ পরিবহন দপ্তরে অর্থ যোগান দিতে হবে, যাতে নতুন বাস কিনতে পারে, পরিকাঠামো বিকাশ করতে পারে, কর্মী নিয়োগ করতে পারে। আর একটা বিষয় হচ্ছে 33 বছর বয়স মাত্র, তাকে অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস, আপনারা প্রত্যেকেই জানেন, তাকে আইনের দপ্তর দেওয়া হয়েছে। মাত্র 33 বছর বয়সের আইনের দপ্তর। দেখো মানে এবিভিপির মানে নেতা, এটা কিন্তু বিজেপি পারে। দিস ইজ দ্য ডিফারেন্স, পার্টি উইথ ডিফারেন্স বলি না, অনেক সময় ব্যঙ্গ করি, কিন্তু এটা পজিটিভ জায়গা থেকে বলি, পার্টি উইথ ডিফারেন্স। একে কিন্তু টার্গেট করেছে এই বিরাজ বিশ্বাস। তুমি দেখবে ধীরে 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 কোথায় চলে যায়। এর এখন প্রথম কাজ হলো শিক্ষানবিশের মতন কাজটা শেখা, জানা, বোঝা, এবং তার দপ্তরে যতটা পারা যায় কন্ট্রিবিউট করা। সাথে সাথে অর্গানাইজেশনাল লেভেলে যদি ও ঠিক মতন লেগে থাকতে পারে, এই বিরাজ বিশ্বাস, তোমাকে আজকে যে কমেন্ট করলাম, ও এক সময় রাজ করবে। এবং আজকে আমি তোমাকে একটু বলতে চাই, আগে আমি দুধকুমার মন্ডলকে নিয়ে বলবো যে তাকে কৃষি দপ্তর দিয়েছে, পুরনো বিজেপির কর্মী, আরএসএস এর সাথে যুক্ত, অল্প কিছু সময়ের জন্য, কিছু সময় কেন অনেকটা সময়ের জন্য বাধ্য হয়েছিলেন দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন। এইবার কিন্তু দুধকুমারকে যে দপ্তরটা দিয়েছে, একদম দুধকুমারের উপযুক্ত দপ্তর, কৃষি দপ্তর। কৃষকের ছেলে, গ্রামের বাড়ি, কৃষি ব্যবস্থার থেকে উঠে আসা এই মানুষগুলো যদি ভালো মন্ত্রী না হতে পারে, কে ভালো মন্ত্রী হতে পারবে? হাতে নাতে কাজ করার লোক। ফলে দুধকুমার মন্ডল কৃষি দপ্তর মানে আমি মনে করি যথাযথ ব্যক্তিকে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ, কৃষি সংক্রান্ত সম্যক জ্ঞান আছে, এবং আমি আশা করব যে কৃষি দপ্তরের যে শর্টকামিং গুলো আছে, দাদা দুধকুমার দা, আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি ভালো করে শুনুন। এই মুহূর্তে আপনার মনে রাখবেন, কৃষি দপ্তর হলো লার্জেস্ট দপ্তর। লোকে পঞ্চায়েত দপ্তর বলে না, কৃষি দপ্তর হলো সবচেয়ে বৃহত্তম দপ্তর। এই দপ্তরে যদি আপনাকে কিছু করতে হয়, দাদা ইমিডিয়েটলি আপনি কেপিএস নিয়োগ করেন, কৃষি প্রযুক্তি সহায়ক, যারা গ্রামে কৃষকদের কাছে যাবে, উন্নত সার, কীটনাশক ঔষধ, সেচের ব্যবস্থা বা ফসলের ট্রেনিং দেবে তারা। কেপিএস এর অধিকাংশ স্থান শূন্য হয়ে আছে। তার পাশাপাশি আপনাদেরকে বলবো যে এডিওরা, এগ্রিকালচার মানে ডেভেলপমেন্ট অফিসার যারা, সেই সমস্ত পদগুলো শূন্য হয়ে আছে। আপনার সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট এসএম পোস্টটা অনেক শূন্য হয়ে আছে। সাবজেক্ট স্পেশালিস্ট যারা মানে কৃষি গবেষণা করে যারা এই কৃষি দপ্তরে ঢোকেন, এই সাবজেক্ট স্পেশালিস্টদের পদ প্রচুর শূন্য হয়ে আছে। দাদা আমার অনুরোধ যে পুরনো টিএনভি যে ট্রেনিং অ্যান্ড ভিজিট,
ট্রেনিং অ্যান্ড ভিজিট মেথডটা এক্সটেনশনের ছিল, সেটাকে আবার কার্যকারী করুন কৃষকের সাথে। আরেকটা আপনাকে বলবো, কলোকিয়াম ছিল আপনার ডিপার্টমেন্টে 15 দিন অন্তর অন্তর ওই এক একটা অঞ্চলের, মানে এক একটা ডিভিশনে, কৃষি ডিভিশনের আধিকারিকদের নিয়ে সেই অঞ্চলের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতেন। কি করে আরো কৃষির উৎপাদন বৃদ্ধি করা যায়, মানুষকে আরো বেশি উৎসাহিত কি করে করা যায় আধুনিক চাষে, সেই নিয়ে কিন্তু কলোকিয়াম বলে একটি আপনাদের প্রোগ্রাম ছিল। দয়া করে সেগুলোকে রিভিউ করুন, আরো স্ট্রেনথেনিং কি করে করা যায় করুন। একদম অনিক স্যার, একদম। এবার আমি যে দপ্তরটা নিয়ে একটু বেশি কথা বলবো, সেই দপ্তরের উপভোক্তা বলো বা অ্যাসোসিয়েট আমি, একটা হলো উচ্চশিক্ষা দপ্তর। একদম, ওটা আমরা এই উচ্চশিক্ষা দপ্তর আসার পরে অন্তত 20টা ফোন আমি পেয়েছি যে দাদা আমরা তো স্বপন দাশগুপ্তের কথা ভাবছিলাম, কেউ বলছে কল্যাণ বাবুর কথা ভাবছিলাম, কেন মানে ইয়েকে জগন্নাথ চট্টোপাধ্যায়কে উচ্চশিক্ষা দপ্তর দেওয়া হয়েছে। যথেষ্ট কারণ এর পেছনে আছে। প্রথমত জগন্নাথ একমাত্র ব্যক্তি এই মন্ত্রিসভায় যে প্রত্যেকটা দপ্তর হাতের তালুর মতন চেনে। হ্যাঁ, আমি একটুকু বাড়িয়ে বলছি না, জগন্নাথ একমাত্র ব্যক্তি যাকে আপনি স্বরাষ্ট্র দপ্তর দিলেও হাতের তালুর মতন স্বরাষ্ট্র দপ্তর চেনে, আবার আপনি পরিবহন দপ্তর দিলেও পরিবহন দপ্তর তো হাতের তালুর মতন চেনে, শিক্ষা দপ্তরটাও হাতের তালুর মতন চেনে। ফলে এটা তো একটা দিক, কিন্তু জগন্নাথকে দেওয়ার পেছনে কিন্তু এটা মূল কারণ নয়। উচ্চশিক্ষাটা জগন্নাথের সাথে আরএসএস এর যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কিন্তু এখানে নির্ধারক। কারণ জগন্নাথের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায় আরএসএস, এবং তাদের ভাবধারা অনুসারে নতুন যে শিক্ষানীতি আপনারা জানেন 2020 সালে নিউ এডুকেশন পলিসি এই নরেন্দ্র মোদী চালু করেছেন। নরেন্দ্র মোদী যে নিউ এডুকেশন পলিসি চালু করেছেন সেটা এ রাজ্যে সরকার মানতে চায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বিরোধিতা করেছে, শেষে একেবারে শেষে কিছু ঠেলায় পড়ে মেনেছে বটে, কিন্তু আধ খাচরা অবস্থায়। ফলে নিউ এডুকেশন পলিসি যেটা নরেন্দ্র মোদী চালু করেছেন 2020 সালে, সেটাকে লাগু করতে হবে। এবং সেক্ষেত্রে জগন্নাথের থেকে আর ভালো কোন লোক আছে বলে মন্ত্রিসভাতেই আছে বলে আমি মনে করি না। জগন্নাথ আরএসএস এর ভাবনা, শিক্ষা দপ্তরের কারিকুলাম এবং ব্যবহারিক জায়গা, কলেজ বিশ্ববিদ্যালয় এগুলোতে তিনি একটা সমন্বয় করে কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে, যেটা নরকে নিয়ে গেছিল পার্থ চট্টোপাধ্যায়, নরকে নিয়ে গেছিল ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায়রা, সেখান থেকে কিন্তু তুলে আনতে যদি কেউ পারে, তাহলে আমি বিশ্বাস করি জগন্নাথ চট্টোপাধ্যায়ের পক্ষে সেটা সম্ভব। কেন আমি বলছি না, এটা যুক্তি, এটা খুব ভালো, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে দীপক বর্মনকে কেন শিক্ষা দপ্তর দেওয়া হলো, কেন জগন্নাথকে দেওয়া হলো। তার কারণ এই রাজ্যের পরিবর্তনটা কেবলমাত্র তৃণমূলকে হারানো লক্ষ্য ছিল না, এখানে বাম এবং যে উদারবাদী যে কালচার, সেই কালচারের মধ্যে পরিবর্তন আনাটাই লক্ষ্য। সেই কালচারে পরিবর্তন আনতে গেলে হিন্দুত্বের ভাবনা চিন্তা অনুসারে যদি এই সমাজ গঠন করতে হয়, তাহলে শিক্ষা দপ্তরের মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে হবে, শিক্ষা নীতির উপর ব্যাপক পরিবর্তন আনতে হবে, শিক্ষা পড়াশোনা মানে কারিকুলামের মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে হবে। ফলে এখানে শিক্ষা দপ্তরের নিয়োগ থাকে ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, বিভিন্ন আধিকারিক নিয়োগ থেকে শুরু করে, স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে, প্রিন্সিপাল থেকে শুরু করে এই নিয়োগে কিন্তু এখন থেকে অখিল ভারত রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ তারাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করবেন। দর্শক বন্ধু, আবারও বলছি, বাম আমলে আলিমুদ্দিন স্ট্রিট থেকে শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ হতো ক্লাসের নাম করে, তার নাম ছিল অনিলায়ন। পার্থ চট্টোপাধ্যায় তার মতন করে বিহালা থেকে শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন, সেইটার নাম দেওয়া হয়েছিল পার্থায়ন। আর এবার কিন্তু আরএসএস তার ভাবনা, তার চিন্তা অনুসারে অখণ্ড মানবতাবাদের ভাবনার জায়গা থেকে তারা শিক্ষাকে পরিচালনা করবেন। সেই ক্ষেত্রে অখিল ভারত তোমার রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের যে ভূমিকা,
তার সাথে মন্ত্রীর যে সম্পর্ক হবে, তার সাথে মন্ত্রীর তাদের রিকমেন্ডেশন অনেক ক্ষেত্রে মন্ত্রীকে গ্রহণ করতে হবে। মন্ত্রীর কোনো সাজেশন থাকলে সেই সংগঠনকে, তাদের সংগঠনকে RSS এর সংগঠনকে জানাতে হবে। এই এন্টার সমন্বয়ের কাজ, এবং একই সাথে শিক্ষার এগোনোর সাথে সাথে যাতে বিজেপির ভাবধারা, RSS এর ভাবধারা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে, যেটা একদম ঘোষিত নীতি বিজেপির, সেইটা দেখবার মহা দায়িত্ব যার ঘাড়ে চাপলো তার নাম হলো জগন্নাথ চট্টোপাধ্যায়। একদা আনন্দবাজারের গুরুত্বপূর্ণ রিপোর্টার ছিলেন, যিনি সরকারি ব্যবস্থাটাকে হাতের তালুর মতন চেনেন। তার উপরে দায়িত্ব পড়েছে বাংলার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের অনুঘটক হিসাবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কি ভূমিকা নেয়, কিভাবে তাদের সমন্বয় হবে, সেই দায়িত্বটা কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়ের ঘাড়ে পড়েছে। জগন্নাথ সফল হবে বলেই আমার বিশ্বাস।